শুভ সকাল আইরিন। শুভ সকাল জুবায়ের। শুভ সকাল দর্শক, কেমন আছেন আপনারা? যমুনা টিভির নিয়মিত আয়োজন সকালে বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আইরিন এবং আপনাদের সাথে আছি আমি জুলহাস জুবায়ের। আমন্ত্রণ জানাচ্ছি আরো একটি নতুন দিনে, যেখানে নতুন সব তথ্য আর আপডেট দিয়ে আপনাদের আপডেটেড করব। আপডেটের কথা যেহেতু হচ্ছে, যে আপনারা জানেন প্রতিদিন আমরা বিভিন্ন রকম আপডেট, বিভিন্ন রকম তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হই। সেই সাথে আপনাদের ভালো লাগা মন্দ লাগাগুলো কিন্তু আপনারা আমাদের সাথে শেয়ার করেন, যেটা আবার আমরা আপনাদের সাথে শেয়ার করি এবং আমরা আমাদেরও অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করি এবং আপনাদের সাথে আমাদের যে বন্ডিংটা অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে, আপনারা সেটা আমাদেরকে ফেসবুকে অনেক কিছু জানাচ্ছেন, সেটা কিন্তু আসলে আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এবং আমরা এটাই চাই যে আপনাদের সাথে কানেক্টেড থাকতে। আইরিন, তুমি যেমনটি করে বলছিলে আমাদের ফেসবুকে জানানোর কথা, প্রতিদিন কিন্তু অসংখ্য মেইল আমরা পাচ্ছি এবং অসংখ্য রেসপন্সেস পাচ্ছি। তুমি অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট পাচ্ছ, বুঝতে পারছি। আমি ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে কোনোভাবে ব্লক করতে পারছি না আইরিন। আমি যদি অবশ্যই আমি ব্লক করতে চাইও না, আমি চাই আমাকে সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাক, আমি সবার সাথে বন্ধু হই। কারণ আমার দর্শকের জন্যই আমি, আমার দর্শক যতদিন আমাকে চাবে ততদিন পর্যন্ত আমি আপনাদের কাছে আসবো। যেদিন আপনারা চাবেন না ওদিন থেকে আর চেহারাও দেখাবো না। এখানে আমার কি কোনো রোল আছে? হ্যাঁ, আমার চাওয়া পাওয়া, তুমি আমার আমার মতো ঠিক তাই করতে পারো। আকাঙ্ক্ষার আচ্ছা আচ্ছা, তোমার যদি কোনো আশা আকাঙ্ক্ষা থাকে তুমি তা উপস্থাপন করতে পারো আইরিন। আচ্ছা, না ঠিক আছে। অবশ্যই জুবায়েরের আসলে একটু বেশি কথা বললেও সকাল সকাল জুবায়ের কথা শুনলে কিন্তু ঘুমটা ভেঙে যায়। একদমই তাই, খুব চার্জ আপ থাকে। কারণ আমি একদম প্রতিদিন সকালবেলা আইরিন যখন বসি, আমি চা খেতে থাকি এবং আমি চার্জ আপ হই। আমি চাই যে আমার দর্শকরাও যাতে আমার সাথে চার্জ আপ হয়ে যায়। আর আপনারাও আপনাদের সকাল হওয়া সম্পর্কে আমাদের জানাতে পারেন। যেমন আমার সকালের, আমার ঘুম ভাঙার পেছনে জুবায়েরের একটু অবদান আছে, যে এত চ্যাটার প্যাটার করে যে আমার ঘুমটা ভেঙে যায়। সো আপনাদের যে কি কি হয় সেটা আমাদের জানাতে পারেন, লিখে জানাবেন। জানাতে হলে আমাদের সাথে থাকতে হবে আইরিন। আপডেটের কথা বলছিলাম, যেহেতু আমরা জানিয়ে দেই পুরো বাংলাদেশ ব্যাপী কোথায় কি হচ্ছে, আজকে কে কোন অনুষ্ঠানে কার ফ্রেন্ড বা ফ্যামিলি নিয়ে যেতে পারেন। আইরিন, তোমাকে আজ মাশাআল্লাহ বেশ সুন্দর লাগছে, তাই আজকে তুমি শুরু করবে। অবশ্যই, কেন সুন্দর না লাগলে আমি সুন্দর শুরু করতে পারবো না, অবশ্যই আমি করতাম। আচ্ছা, থ্যাংক ইউ। আজ ঢাকায় যা হচ্ছে, মাধ্যমিক, এসএসসি বা সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল সব শিক্ষা বোর্ডে একযোগে আজ প্রকাশিত হবে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিরীক্ষক এস.এম. ওয়াহিদুজ্জামান বলেন, মোবাইল ফোন থেকে ফল পাওয়া যাবে। জানিয়ে দিচ্ছি এবার চট্টগ্রামের খবর। চট্টগ্রামে বাংলাদেশের কালেক্টরস সহকারী সমিতির ৩য় দফা আন্দোলন আজ দেশের প্রতিটি বিভাগীয় জেলা ও উপজেলায় কার্যালয়গুলোতে ৩য় শ্রেণীর কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন বলে জানিয়েছেন। আজ সিলেটে যা আছে, বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন বনপার সিলেট বিভাগের আজ বাদ মাগরিব সিটি সেন্টারের ৯ম তলায় সিলেট একরা প্রেস অফিসে এক সভা অনুষ্ঠিত হবে। আইরিন, যেমনটি করে তুমি বলছিলে, এবার আমি জানিয়ে দিব বরিশালের খবর। দর্শক, আপনারা যারা বরিশালে আছেন তাদের জন্য জানাচ্ছি, জাতীয় সংসদের ১২৩ বরিশাল ৫ নির্বাচনী এলাকার ০ আসনে নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকার সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ তাদের স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে আজ উক্ত নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আজ খাগড়াছড়িতে রক্ত দেব তবু ভূমি দেব না, এই স্লোগানকে কেন্দ্র করে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার দীঘিনালা ইউনিয়নের যত্নমোহন করবাড়ি পাড়ার নিরীহ গ্রামবাসীর উপরে বিজিবি পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবিতে অর্ধদিবস হরতাল ঘোষণা করা হয়েছে। এবার খুলনাতে যারা বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের জন্য জানাচ্ছি, খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে খুলনা সার্কিট হাউসে মাঠে 10 দিন ব্যাপী ই বিজনেস মেলা 2014 আজ দ্বিতীয় দিন। তাই আপনারা যারা আছেন সবাই চলে যেতে পারেন সেই মেলায়। আজ তোমার পাঞ্জাবি পরার রহস্য কি? আমার পাঞ্জাবি পরার ঠিক একই রহস্য যা তোমার নীল রঙের শাড়ি পরার। এবং সেই রহস্যটা আজকে একটু দর্শকদের একটু জানিয়ে দিই। সেটা হচ্ছে, আজ সকাল 7:15 থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় হাকিম চত্বরে হয়েছে সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর দিনব্যাপী বর্ষা উৎসব। শুরুতেই মিয়াকি মোল্লার রাগ পরিবেশন করা হবে। তাছাড়া এই উৎসবে থাকছে গান, কবিতা ও নৃত্য। আইরিন, যেমনটি করে তুমি, আমি শিওর দর্শক এতক্ষণে বুঝে গিয়েছে যে আমাদের নীল রং পরার রহস্য। বর্ষাকে আমরা স্বাগত জানাচ্ছি। আর আইরিন, যেহেতু তুমি বলেই দিলে যে বর্ষা বরণের যে বিষয়টি, আসলে বর্ষা কিন্তু আমাদের কবি সাহিত্যিক এবং আমাদের বাঙালি চেতনা, মানুষের চেতনার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। এক্স্যাক্টলি। আর বর্ষার সাথে যে প্রচুর গান কবিতা আছে, এবং আসলে বর্ষার সাথে গান কবিতা বা কালচারের একটা নিবিড় সম্পর্ক থাকতেই হবে। কারণ বর্ষার এই যে বৃষ্টির যে শব্দ, সেটার মধ্যে যে তাল, যে লয় রয়েছে এবং সেটার যে
একটা টিউন আছে না, এটা থেকে কিন্তু অটো অনেক এই ধরনের প্রতিভাগুলো বের হয়ে আসে, যারা প্রতিভাবান না তাদেরও হয়তো মনে ভাবের উদ্বেগ আগমন হয়। ঘটে। এবং এই যে বর্ষার যে বরণের যে আমেজ আমাদের দেশে এবং বাংলা ভাষাভাষী যারা বর্ষাকে বরণ করেন তারা নিঃসন্দেহে প্রকৃতির খুব কাছে থাকা মানুষগুলো, এবং এই বরণের একমাত্র উদ্দেশ্য প্রকৃতির সাথে নিজেদের আরো আপন করে নেওয়া, প্রকৃতির সাথে নিজেদের আরো পরিচিত হওয়ার কথা বলছিলাম। প্রকৃতির সাথে আমরা একটু বৃষ্টি বিলাস করেই আসতে পারি। অবশ্যই এই মুহূর্তে কিছু বৃষ্টি বিলাসী গান শুনে নিব। বৃষ্টি পড়ে অঝোর ধারায়, বৃষ্টি পড়ে লজ্জা হারায়, বৃষ্টি পড়ে জলে ভিজে ওই মেয়েটি কে কি যে বৃষ্টি পড়ে অঝোর ধারায়, বৃষ্টি পড়ে লজ্জা হারায়, বৃষ্টি পড়ে জলে ভিজে ওই মেয়েটি কে কি যে কি অদ্ভুত সুন্দর ছিল না গানটা, মনটাই ভালো হয়ে গেল। আইরিন, আসলে বৃষ্টি পরে এই বৃষ্টি বিলাসের বা বৃষ্টি আমন্ত্রণের বিষয়টি যদি আমি তোমার কাছে জানতে চাই, খুব আয়োজন করে কি বৃষ্টিতে ভেজা হয় তোমার? খুব আয়োজন করে বৃষ্টিতে ভেজা হতো একটা সময়, এখন যেহেতু অফিস করি এতটা লম্বা সময় থাকতে হয়, বৃষ্টিতে ভেজা হয় না। কিন্তু স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে বৃষ্টি হলে একটা মানুষকে বাইরে দেখা একটা মাস্ট ছিল, দ্যাট ওয়াজ মি। আর এই যে আমি বলছিলাম যে বৃষ্টির শব্দ যে একটা তাল লয়ের কথা, মানে তালে তালে ওই তালের সাথে যে কত রকমের সুর বা কত রকমের কবিতা আসে, এবং সে প্রত্যেকটা ছন্দে আমার মনে হয় প্রত্যেকের মুখে হাসি ফুটে ওঠে। এবং এই যে কাক ভেজা, যদি আজকাল কাক দেখা যায় না, বা পাখি ভেজা, বা গাছগুলো ভেজে থাকে, রাস্তা দেখা যায় আইরিন, ভেজা। আমি কল্পনা করতে পারছি বৃষ্টিতে কাক পাখি এবং গাছের পাতা ভেজার সাথে ভেজে আইরিন রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে, না রাস্তা দিয়ে হেঁটে বেড়ায় না, তাই দৌড়ে বেড়াচ্ছে বা হেঁটে বেড়াচ্ছে, লাফঝাপ করছে, হিন্দি কিছু সিনেমার একটা মতো হয়ে করছে। গেল ব্যাপারটা, ওরকম হয় না। সিনেমাটিক হোক আর যাই হোক, এই যে বৃষ্টির একটা তবে গান শুনলাম, রিকশাতে ঘুরতে আমার মজা। মনে বৃষ্টির একটা গান শুনলাম, আমার মনে একটা ভাবের উদয় হলো। সেই সাথে তুমি বলছিলে তোমার বৃষ্টি ভেজার গল্প, তাই সব একাকার হয়ে যাচ্ছে। একদম। যাই হোক দর্শক, আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনারা আমাদের সাথে সবসময় প্রথম থেকে থেকেছেন এবং আপনাদের যাবতীয় যে আহ্বানগুলো ছিল আপনাদের প্রতি, সেই আহ্বানে আপনারা সাড়া দিয়েছেন। আপনাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম এবং অনুরোধ জানিয়েছিলাম যে আপনি যেখানেটিতে বসে আছেন সেখান থেকে সকাল কি করে হয় বা সকালের রূপটি কেমন তা আমাদের সাথে শেয়ার করবার জন্য। আপনারা অনেকে অনেক ছবি তুলে পাঠিয়েছেন আমাদের ফেসবুক পেজে। যারা এখনও পাঠাননি তাদের জন্য বলছি যে আপনারা আপনার হাতে থাকা মোবাইল কিংবা ক্যামেরা দিয়ে ঝটপট ছবি তুলে ফেলুন, ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিন। আর আমাদের কাছে পাঠিয়ে দেওয়ার ঠিকানা facebook.com/সকালের বাংলাদেশ, যেখানে আমি, আইরিন এবং আমাদের পুরো টিম আপনাদের ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব। এবং একটি বিষয় আমি বলে রাখতে চাই যে শুধু ছবি না, হাতে আঁকা ছবিও হতে পারে। আমাদের অনেক নিয়মিত দর্শক হাতে আঁকা ছবিও পাঠাচ্ছেন, এবং ছবি পাঠানোর বা সবকিছুরই আয়োজনের একটি উদ্দেশ্য থাকে, আর এই উদ্দেশ্য হচ্ছে আপনাদের আরো কাছে যাওয়া, আপনাদের চোখ দিয়ে বাংলাদেশটাকে দেখা, বাংলাদেশের সকাল করতে দেখা। চাই যেটা তুমি বললে যে যেহেতু বর্ষা এবং আমরা কবিতা গানের কথা বলছি, তো কোনো টিউনও হতে পারে বা কোনো কবিতাও হতে পারে যেটা বর্ষার বা প্রকৃতির সাথে আপনাদের মনে আসে, সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারবেন। এবং আরেকটা কথা যেটা আমি বলতে চাই যে অ্যাকচুয়ালি মুহূর্ত, ইটস দ্য মোমেন্ট ক্যাপচার করা, সেটার জন্য যে খুব ভালো রেজলিউশনের ক্যামেরা লাগবে তা না, আপনার ইমাজিনেশনটাকে বুঝতে পারলেই হলো। তাই দেরি করবেন না, ক্যামেরা বা মুঠোফোন দিয়ে ছবিটা তুলে মোমেন্টটাকে ক্যাপচার করুন। কারণ আমাদের এক মাস ব্যাপী আমরা যে ছবি পাবো সেই ছবি থেকে একজন বিজয়ী নির্বাচিত করবে, এবং সেই বিজয়ী আমাদের সাথে এসে আমাদের
স্টুডিওতে আমাদের জয়েন করবেন এবং আমাদের সাথে অনেক গল্প করবেন, আড্ডা দিব আমরা আপনাদের সাথে, পুরো দিনের আনন্দটাকে ভাগাভাগি করে নিব, তাই তো আইরিন? আর প্রতিদিনের যেমন থাকছে যে ফটো অফ দ্য ডে, আজকের ছবি যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম। ছবিটি তিনি তুলেছেন বরিশাল থেকে। দেখে নিই আমরা ছবিটি। সুন্দর একটা ছবি ছিল না? এটা বোধহয় বরিশালের, বাট ছবিটা একটা বর্ষা বর্ষা ভাব ছিল, যে খুব সুন্দর একটা গ্রিন, বোঝা যাচ্ছিল যে গাছগুলো না একদম বৃষ্টির পানি টানি খেয়ে একদম সতেজ হয়ে আছে, একদম সতেজ হয়ে আছে। আসলে আইরিন, এই ধরনের ছবি খুবই ইন্সপায়ারিং। আমার মনে হয় আমরা আমাদের আপডেট করার যে পালাটা সেটিকে আবার শুরু করতে পারি এবং আমরা আমাদের পত্রিকার শিরোনামগুলো পড়ে শোনাতে পারি আমাদের দর্শকদের। অবশ্যই আমি শুরু করছি অবশ্যই। প্রথম আলো দিয়ে। প্রথম আলো আজকে শিরোনাম করেছে, হামলা আগুনে নিহত 10, পল্লবীর বিহারি ক্যাম্প, ঘটনার নেপথ্যে বিরোধ, আর্জেন্টিনার দখলে রিও, এবং ডাচ মাস্টার ক্লাস আর স্প্যানিশ লজ্জা, যেটা স্পেন আর নেদারল্যান্ডসের খেলা হয়েছে সেটা নিয়ে বলা হয়েছে। আর রিমান্ডে নেওয়া উচিত খালেদা ও তারেককে, সংবাদ সম্মেলনে জিয়া হত্যা নিয়ে প্রধানমন্ত্রী। আমার কাছে আছে দৈনিক যুগান্তরের একটি কপি, যুগান্তরের শিরোনামগুলো পড়ে শোনাচ্ছি। বিহারি ক্যাম্পে ত্রিমুখী সংঘর্ষ, আগুন ও গুলিতে নিহত 10। রবি মাসে 300 কোটি টাকার অবৈধ ভিআইপি করছে বলে একটি শিরোনাম করেছে যুগান্তর। এবং আজ মেসিদের বিশ্বকাপ শুরু, সেই সাথে ছোট্ট করে একটি শিরোনাম আমি পড়ে দিতে চাই, কারণ আইরিন এটি আমাদের দেশ এবং সবার জন্য একটি স্বস্তির দিন, কারণ নূর হোসেন গতকাল কলকাতায় গ্রেফতার হয়েছেন, নারায়ণগঞ্জের 7 খুনের যে প্রধান আসামি। নিঃসন্দেহে স্বস্তির একটি ঘটনা এবং উদ্বেগজনক যে সে কলকাতা পর্যন্ত পৌঁছে গিয়েছিল, বাট এইটা খুবই একটা স্বস্তির ঘটনা যে অ্যাটলিস্ট তাকে গ্রেফতার করা গিয়েছে। দৈনিক ইত্তেফাকও আজকে এই শিরোনামটি রেখেছে, সেই সাথে আরও যে শিরোনাম রয়েছে তার মধ্যে আছে, ঘরে তালা দিয়ে আগুন, নিহত 10 বিহারি, 9 জন একই পরিবারের। খুবই ভয়ঙ্কর একটি ঘটনা, মর্মান্তিক একটা ঘটনা আসলে। চ্যাম্পিয়নদের লজ্জায় ডোবালো নেদারল্যান্ড, এবং খালেদাকে রিমান্ডে নিলে জিয়ার খুনিদের কথা জানা যাবে, সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী। আইন, আমার হাতে আছে দৈনিক সমকালের একটি সংখ্যা। সমকাল শিরোনাম করেছে, মেসিরা আজ মাঠে, এবং নূর হোসেনের গ্রেফতার নিয়েও তারা একটি রিপোর্ট করেছে। তারা বলছে নূর হোসেন গ্রেফতার, এবং সর্বশেষ যেটা আমরা ঢাকার মিরপুরের ঘটনাটি জানি, যে বিহারি ক্যাম্পে সংঘর্ষ, আগুন, নিহত 10। মূলত এই ছিল সমকালের শিরোনাম। আইরিন, আজকে শেষ পত্রিকা যেটি আমার হাতে আছে, দ্য ডেইলি স্টার, আজকে শিরোনাম করেছে, অ্যাটাক আর্সন অ্যাট বিহারি ক্যাম্প, 10 কিল্ড, 9 অফ ফ্যামিলি, যেটা আজকের মোটামুটি সব সংবাদপত্রের শিরোনাম। এবং একটি ছবি আছে যেখানে একটা দগ্ধ বাচ্চা বাবার কোলে আছে। এটা খুবই মর্মান্তিক একটা ঘটনা। ডেথ অফ টিকি টাকা একটা কথা শিরোনাম আছে এখানে। Costs up further, government to approve টাকা 152 crore to prevent river erosion in Padla Bridge area. সো এই ছিল মোটামুটি আজকের ডেইলি স্টারের শিরোনাম, এবং মোটামুটি আজকে সব পত্রিকাগুলোর মধ্যে ওই বিহারি ক্যাম্পে যেই অগ্নিদগ্ধ হয়েছে সেটা সম্পর্কেই বলা হয়েছে মোরলেস। সো এই ছিল আমাদের আজকের পত্রিকার শিরোনামগুলো। দর্শক, আপনাদের পত্রিকার শিরোনামগুলো জানিয়ে দিলাম। নিতে হচ্ছে এখন ছোট্ট একটি বিরতি। ফিরছে বিরতির পর আমাদের আজকের দিনের অতিথিকে নিয়ে। আজকের অতিথিটি কিন্তু একটু ভিন্ন ধরনের, কে সে সম্পর্কে জানতে সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক দর্শক, আরও একবার স্বাগত আমাদের আজকের আয়োজন সকালের বাংলাদেশের সাথে আছি আমি আইরিন খান আর আমি জুলহাস জুবাইর। প্রতিদিনের মতো আপনাদের সাথে উপস্থিত, এবং আইরিন বিরতিতে যাওয়ার আগে বলছিল যে আজ একজন ভিন্ন রকম অতিথিকে নিয়ে ফেরার কথা। অতিথি ভিন্ন রকম, কিন্তু তাকে স্বাগত জানানোর আগে
তার আমাদের সাথে জয়েন করার কারণটি আর আমরা জানিয়ে দিতে পারি। অবশ্যই আজ একটি স্পেশাল ডে। আজ যেমন স্পেশাল ডে আমরা নীলপুরে এসেছি বর্ষাবরণ, সেটার সাথে সাথে আজ আরেকটি স্পেশাল ডে, আজ বিশ্ব বাবা দিবস। স্রষ্টা আমাদের প্রতি নিঃসন্দেহে অনেক উদার, কারণ বাবাদের এই আজকের এই স্পেশাল দিনটার সাথে বর্ষাবরণের দিনটাও একাকার হয়ে গেছে। সো সব মিলিয়ে এক উৎসব পরিস্থিতি। টিভি সেটের সামনে যে সকল সন্তান উপস্থিত বসে আছেন তাদের সবাইকে বলবো নিজের জীবনের ব্যস্ততম সময় থেকে একটু সময় বের করে, যাদের বাবা নিজেদের কাছ থেকে দূরে থাকেন, মুঠোফোনটি হাতে নিন এবং একটি ফোন দিয়ে দিন। ফোন দিয়ে বাবাকে অ্যাটলিস্ট ছোট করে আমরা বলতেই পারি যে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। অথবা বাবা যদি এবং শুভ পাশের বাবা রুমে দিবস। থেকে থাকেন, বাবাকে গিয়ে একটা হাগ করে বলে দিন শুভ বাবা দিবস। আসলে আপনাদের যাদের সুযোগ আছে বাবা দিবসে বাবাকে শুভেচ্ছা জানানোর, তারা কখনোই পিছপা হবেন না, কারণ এমনও হতে পারে জীবনে যে আপনার অনেক সময় আছে, অফুরন্ত সময় আছে বাবা দিবসে উৎসর্গ করার জন্য এই ভালোবাসাটুকু। তবু উৎসর্গ করার মতো এই মানুষটিকে হয়তো আমরা সারা জীবন সাথে পাবো না। তো যাই হোক, বিশ্বের সকল বাবাদের জন্য আমি জুবাইরের পক্ষ থেকে এবং আইরিন এবং আমার বাবার জন্য আমার পক্ষ থেকে রইল বাবা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের বাবাকেও আসলে উইশ করে দিলাম আমরা, না? হ্যাঁ, আমাদের বাবাকে আমরা অনিয়ারে উইশ করে দিলাম শুভ বাবা শুভ দিবস। বাবা দিবস আব্বু। হ্যাঁ, আমার বাবার জন্য বাবা অনেক 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 এবং ভালোবাসি তোমাকে, এবং আজকের সব দিনে অনেক বাবাদের শুভেচ্ছা জন্য রইলো। রয়েছে অনেক শুভেচ্ছা। আচ্ছা, আজ আমাদের সাথে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন বাবা, তার সাথে এবার পরিচয় হওয়ার পালা। ব্যক্তি জীবনে তার অনেক পরিচয় আছে, কিন্তু আজ তিনি বাবা হিসাবে আমাদের মাঝে এসেছেন। আমাদের সাথে যিনি আছেন আজ উপস্থিত, তার নাম জনাব রবিউল আওয়াল। প্রথমে আপনাকে শুভ সকাল জানাচ্ছি। থ্যাংক ইউ। আমি বাবা দিবস আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, আপনার কাছে প্রথমে একটি জিনিস আমার জানার আছে। আমার মনে হয় আইরিনও খুব উদ্গ্রীব এই জিনিসটির জন্য, যে আপনার কি সকালবেলা ঘুম থেকে ওঠা হয়? আমি সবসময় সকালে উঠি, বাহ। আর্লি উঠি এবং উঠে মর্নিং ওয়াক করি 1.5 ঘন্টা গুলশান পার্কেই। তারপরে আমি বাসায় আসি, বাসায় এসে গোসল টোসল করে সন্তানদের নিয়ে নাস্তা করি। এটা আমার সকালেরই কাজ আর কি। অদ্ভুত সুন্দর। এই যে আইরিন, আমাদের গেস্ট আজ বললেন আপনি দর্শকদের সাথে শেয়ার করে নিলেন যে আপনি আপনার সন্তানদের সাথে দিনটি শুরু করেন সকালবেলা নাস্তা দিয়ে। এই জিনিসটি, মানে এই যে সন্তানদের সাথে যে আন্তরিকতা বা ভালোবাসার জায়গাটুকু, কতদিন যাবত আপনার সাথে তাদের এই মজার বা মধুর সম্পর্ক? আমার সম্পর্ক আসলে ওদের সাথে আমার ছোটোকাল থেকে একদম আর্লি স্টেজে, যখন তাদের বড়টার বয়স 2 বছর, তখন থেকে ওদেরকে আমি নিজেই মানে টেক কেয়ার করি সবসময় আর কি। আর এদেরকে পড়াশোনা, দুই ছেলেকে পড়াশোনা সবসময় টেক কেয়ার করে আমি এদেরকে বড় করছি মূলত স্কুল এবং লেখাপড়া সব কিছুতেই। আচ্ছা। আর আমার একটা উদ্দেশ্য ছিল আর কি, যে আমার প্রথম লাইফেই যে আমি আমার ছেলেদেরকে হায়ার এডুকেশন দেব, উচ্চশিক্ষায় শিক্ষিত করব। তা আমি এই দিক দিয়ে আমি বলতে পারি আর কি, সব বাবার তরফ থেকে বলতে পারি যে আমি সাকসেসফুল। আমার বড় ছেলেও এখন বর্তমানে সে স্কলারশিপ মানে টেক্সাস ইউনিভার্সিটি আর্লিংটনে MS করছে, আর বর্তমানে সে PhD করতেছে লুজিয়ানা ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে। আর এমনি সে নটরডামে সে ফার্স্ট হয়েছে মানে ইংলিশ ভার্সনে, এবং বইতে খুব ভালো রেজাল্ট করছে। আমি আর ছোটো সেটা বর্তমানে ফাইনাল ইয়ারে ইন্টার্নি করতেছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে BBA। এখন সে আমেরিকা যাচ্ছে সেপ্টেম্বরের দিকে। এই আমার 2 ছেলেই। আমি এদেরকে প্রচণ্ড ভালোবাসি একটাই কারণ, আমার ছোটোকালে বাবা মা মারা গেছে, ছোটোকালে আর্লি 3 বছর বয়সে। তো আমি এদেরকে মানুষ করার পিছনে আমার একটা বিশাল ছিল যে আমি সন্তানদেরকে মানুষ করব সত্যিকারের, চারিত্রিক দিক দিয়েও এবং লেখাপড়ার দিক দিয়েও। তো আমার ওয়াইফ মারা গেছে প্রায় ধরেন 2006 সালের 26শে মার্চ। তো 8 বছর বাবা হিসেবে আমি একটা মনে করি যে আমি একটা সাকসেসফুল বাবা। সেটা হলো আমি সন্তানের জন্যই বিয়ে শাদী করি নাই, কারণ আমি যখনই বিয়ের জন্য প্রস্তাব করছি বা দেখাশোনা করছি, তখন 2 ছেলে গলাগুলি ওদের কান্নাকাটি করতো। তা আমি ওদের সাথে একসাথে কান্নাকাটি করতাম। তা আমার একটা ছিল যে আমি প্রচণ্ড ভালোবাসতাম। ওর মাই বলতো যে আমাকে ভালোবাসে না যার পেটের থেকে সন্তান হয়েছে, আর আমার 2 ছেলের জন্য জান সে। তো আজকে আমি বলতে পারি যে সে মারা গেছে, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। তো আমি মনে করি যে আমার 2টা সন্তান আশা করি দেশের জন্য, দশের জন্য এবং একটা কিছু হয়ে আসবে আর কি, এটা দোয়া করি। আর সবাই বাপ মা চায় যে তার সন্তান মানুষ হোক। আর সত্যিকারে বলতে একটা কথা আছে যে ব্যক্তি তার সন্তানের জন্য তার লাইফকে স্যাক্রিফাইস করতে পারে না বা ত্যাগ স্বীকার করতে পারে না এবং তাদের মানুষ করতে পারে না, সে সত্যিকার বাবা না। তো এই জন্যই আমার একটা গর্ব আর কি, আমার সন্তানকে আমি
ভবিষ্যৎ ভালো কামনা করি, যাতে সে একটা রাষ্ট্রে কিছু একটা হতে পারে। আপনি বলছিলেন যে আপনি সিঙ্গেল প্যারেন্ট ছিলেন অনেকটা বছর পার হয়েছে। হ্যাঁ, এটা 8 খুবই বছর। ডিফিকাল্ট একটা টাস্ক, খুবই ডিফিকাল্ট একটা টাস্ক। এন্ড আপনি ঘরের যেমন বাচ্চাদের বলছিলেন আপনি যে আপনার বাচ্চাদেরকে আপনি টেক কেয়ার করেছেন, তেমনি আপনি বাইরেও তো অনেক কাজ করেছেন। জি, আপনি দুটো সমন্বয় কিভাবে করেছেন? আসল কথা কি, এটা অনেকে বিশ্বাস করেন না সবাই। আমি ইন্ডাস্ট্রি করছি, আমার বেশ আল্লাহ দিলে আমি একটা নিজের পায়ে নিজে দাঁড়া, মানে মেড সেলফ, জি, সেলফ মেড, হ্যাঁ সেলফ মেড আর কি। তো এখন আমি অলসতা কী জিনিস আমি জানি না। আমি কাজকে প্রচণ্ড ভালোবাসি। কাজের মাধ্যমে যে মানুষ একটা উপর দিকে উঠতে পারে, এটা এই দিক দিয়ে আমি খুব সাকসেসফুল। মানে আমার আসলে ছোটোকালে কেউ ছিল না, পড়াশোনা বা নিজের অনেক কিছু ছিল না, কিন্তু আমি একটা পর্যায়ে এসে যে আমি জীবন আমার লাইফে লেখাপড়ায়ও আমি সবসময় ফার্স্ট হইতাম, ভালো রেজাল্ট করতাম। আর আমার একটা ইচ্ছে ছিল যে আমি ছেলেদেরকে এইভাবে গড়ে তুলব। তো এখন আমি কোনো সময় অলসতা বা শুয়ে বা দিন কাটানো, কারোর সাথে গল্পগুজব আপনি করা, খুব এটা পছন্দ active করি না। ছিলেন সবসময়। সবসময় আমি কিছু না কিছু করেছেন। হ্যাঁ কিছু না সবসময়। কিছু করি আমি সবসময়। এখন আমি স্টিল নাও আমি ওই সবসময় নিজেকে ব্যস্ত রাখি। একটি জিনিস আমি জানতে চাই যে এই যে আপনি 8 বছর আপনার স্ত্রী আপনাদের ছেড়ে চলে গেছেন, আপনি একলা সন্তানদের মানুষ করেছেন, এই যাত্রাটুকু কেমন ছিল একটু শুনতে চাবো। তার সাথে একটু ছোট করে বলবেন আপনি বলছেন আপনি আপনার ছোট ছেলে যে তাকেও আপনি হায়ার স্টাডিজের জন্য বাইরে পাঠিয়ে দিবেন। এই যে আপনার জীবনের যে দুজন অবলম্বন সম্পদ দুজনেই যদি বাইরে চলে যায়, পরের জীবনটি আপনি একা কিভাবে কাটাবেন? না, আসল কথা কি, স্যাক্রিফাইস করতে গেলে স্যাক্রিফাইস এইটা আনন্দ। কারণ সন্তান যদি মানুষ হয় সত্যিকারের, দেশ এবং এদেশের লোক যদি গর্ব ফিল করে যে এই দুইটা ছেলে মানুষ হয়েছে এবং ওরাও যদি দেশকে কিছু দিতে পারে, তাহলে এইটা তো আনন্দ। এবং এই আনন্দের মধ্যে আমি আসলে বাসায় প্রায় একা থাকি এই জন্য। ছোটো ছেলেটা সে বাইরে থাকে, অধিকাংশ বন্ধুদের সাথে কাটায়, ও আবার বাড়ি চলে যাবে, আমার লাইফটা একা গড়ছে আর কি। তা আমি কিছুটা, আমার কিছু ফ্রেন্ড আছে খুব ক্লোজ আর কি। আমার যে বৃদ্ধাশ্রম করছে যে মুকুল ভাই, গিভেন্সি গ্রুপের মালিক, মুকুল ভাই আমার খুব ক্লোজ, সে আমার খুব শুভাকাঙ্ক্ষী, খুব আমার ক্লোজ ফ্রেন্ড আর কি। আমি তাকে শ্রদ্ধা করি, অন্তর দিয়ে ভালোবাসি, তার পথও আমি কিছুটা অনুসরণ করি। সেও যা মানুষের জন্য অনেক কিছু করছে লাইফে, তারও সেই স্ট্রাগল লাইফ, সে আমাকে সবসময় উৎসাহ দেয়। তো আমি এই ছেলেদের ব্যাপারে কথা বলতে এটাই চাই যে প্রত্যেকটা বাবা মা জানি আমার মতন এই সন্তানদেরকে মানুষ করে। তার কারণ ইচ্ছাগুলো আমি বিয়ে করতে পারতাম, কিন্তু আসল কথা ভাবি কি অনেক সময় যে যদি ওদের ব্যাঘাত ঘটে লেখাপড়ায়, যদি ওদের পথে কোনো বাধাগ্রস্ত হয়, এইটাই বাজে। কিন্তু আমি বলবো না যে প্রত্যেকটা মানে মেয়ে বা প্রত্যেকটা মা তারা সংসার আসলে অশান্তি হবে, এটা না, এটা বলতেছি না। জনাব রবিউল আলম, আমরা এই বিষয়ে আরো গল্প করবো আপনার সাথে, তবে এই মুহূর্তে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি আমাদের। আপনার অনুমতি নিয়ে বিরতিটি নিচ্ছি। দর্শক, আমরা কথা বলছিলাম আজ এমন এক বাবার সাথে যিনি তার জীবনের বেশ লম্বা একটা সময় একা একা কাটিয়েছেন শুধুমাত্র তার সন্তানদের মানুষ করবার জন্য। তার এই সন্তান মানুষ করবার গল্প আমরা আরো শুনবো, তবে এই মুহূর্তে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। যারা যেখানেই আছেন বাবাকে একটা ফোন দিয়ে শুভ বাবা দিবস জানিয়ে দিন, আর আমরা চট করে ফিরে আসছি আপনাদের সাথে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সকালের আয়োজন সকালের বাংলাদেশে আপনাদের সাথে আছে আমি জুলহা জুবায়ের এবং আমি আরিন খান। এবং আজকে আপনারা বুঝতে পারছেন যে আমাদের এই বাবা দিবসে আমাদের আজকের অতিথিকে আনার কারণটা, কারণ ওনার মতো এই সিচুয়েশনে আরও অনেক বাবা আছেন এবং অনেক কষ্ট করে, প্রত্যেকটি বাবাই অনেক কষ্ট করে সন্তানদের মানুষ করেন, কিন্তু সিঙ্গেল প্যারেন্টহুড আরও বেশি কষ্টের আমার যেটা মনে হয়। আপনি শেয়ার করছিলেন আপনি কিভাবে মানুষ করেছেন। আপনার কি মনে হয় যে বাচ্চাদের উপর সিঙ্গেল প্যারেন্টহুডের প্রভাবটা কিভাবে পড়ে, বা ওইটা কতটুকু কাটায় ওঠা সম্ভব হয়? এটা আসলে মানে ম্যান টু ম্যান ভ্যারি করে। এটা আসলে কিছুটা ওই যে বললাম একটা কথাই, যে আমি কোনো আমার বাইরে আর কি বন্ধুদের সাথে কোনো আড্ডা মারি না, কোথাও যে সময় কাটাই না। আমি প্রত্যেকটা দিন আমার লাইফে কোনো দিনও আমি সন্তান ছাড়া বাইরে থাকি নাই, এবং সন্ধ্যার পরে আমি বাসায় থাকি, এটা আমার অভ্যাস আর কি। আর ওদের নিয়ে আমি মানে খাওয়া দাওয়া করতাম সবসময় অলওয়েজ।
আর আমার দুঃখের বিষয় আমার খুব খারাপ লাগছে এখন আমার বড় ছেলেটা আমেরিকাতে ওই কনভোকেশন আসছিল আপনার লুজিয়ানা থেকে টেক্সাস ইউনিভার্সিটি আর্লিংটনে জি। এই 10-12 দিন আগে। তো যাওয়ার পথে সে নিজে ড্রাইভ করতেছিল আর কি, যে রাস্তায় প্রায় ঘুমিয়ে গেছিল, রাত 1:30টার দিকে সে অ্যাক্সিডেন্ট করে গাড়ি, এবং পুরা গাড়িটা মানে পুরো ভেঙে, মানে দলামসুর হয়ে একদম ভেঙে গেছে গা। তো ও আল্লাহর রহমতে সে বাচ্চা আর কি। বাহ, এই আসলে এরকম একটি বাবা থাকলে যে যিনি দোয়া করছেন সন্তানের প্রতি, সন্তানরা নিঃসন্দেহে মুহূর্তে সুস্থ থাকবে। আপনার আমরা দোয়াতেই আসলে এই গল্প ওনার ঠিক এখান কিছু থেকে আরো হয়নি। শুনবো, তবে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি আমরা আমাদের সংবাদ শিরোনামে যাওয়ার পালাটা সেরে নিচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমরা আমাদের নিউজ স্টুডিওতে চলে যাব, সেখানে আমাদের সহকর্মী তানভীর আহমেদ ইমন আমাদের জন্য আজকে দিনের সর্বশেষ শিরোনাম নিয়ে অপেক্ষা করছে। তানভীর, শুভ সকাল। শুভ সকাল জুবায়ের, এবং সেই সাথে বর্ষাবরণের শুভেচ্ছা। এবং আমাদের আজকের অতিথি বাবাকে জানাই এবং পৃথিবীর সকল বাবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের যমুনার হেডলাইন নিউজে। নারায়ণগঞ্জে 7 হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে অভিযুক্ত এবং ওই মামলার মূল আসামি নূর হোসেনকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সময় শনিবার রাত 11:30টায় কলকাতায় অ্যান্টি টেররিজম স্কোয়াড এটিএস নূর হোসেনকে আটক করে। ভারতীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আমাদের কলকাতা প্রতিনিধি জানিয়েছেন, শহরের দমদম বিমানবন্দরের কাছে কৈখালী এলাকার ইন্দ্রপ্রস্থ নামক অ্যাপার্টমেন্ট ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। এই মুহূর্তে নূর হোসেন ভারতীয় কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন। গত 27 এপ্রিল নিখোঁজের পর 29 এপ্রিল নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ 7 জনের মৃতদেহ উদ্ধার করা হয় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে। ওই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন কাউন্সিলর নূর হোসেন। চলে গেলেন দেশবরেণ্য দার্শনিক, শিক্ষাবিদ, গবেষক সর্দার ফজলুল করিম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতরাত 1:45টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর সমরিতা হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 89 বছর। বাংলা একাডেমি চত্বর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে আজ তার নামাজে জানাজা হবার কথা রয়েছে। সর্দার ফজলুল করিম 1925 সালে বরিশালের আটিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে অনার্স ও MA ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে বামপন্থী রাজনৈতিক আন্দোলনে যুক্ত থাকায় পাকিস্তান সরকারের নির্যাতনের শিকার হন তিনি। রাজবন্দী হিসেবে কারাভোগ করতে হয় দীর্ঘ 11 বছর। রাজধানীর মিরপুরের কালশিতে বিহারীদের সাথে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে বিহারীদের কয়েকটি বাড়ি। এতে একই পরিবারের 7 জন সহ 9 জন পুড়ে মারা গেছেন। এছাড়া আরও 2 জন নিহত হয়েছে সংঘর্ষের ঘটনায়। শনিবার ভোরের এই ঘটনা নিছক আতশবাজির জন্য নয়, তাদের ওপর হামলা করা হয়েছে পরিকল্পিতভাবে, এমন অভিযোগ কালশির বিহারীদের। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, তদন্তেই বেরিয়ে আসবে ঘটনার প্রকৃত কারণ। তিনি জানান, প্রাণহানি হয়েছে অগ্নিকাণ্ডে। এদিকে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থায় থাকলেও থমথমে অবস্থা বিরাজ করছে বিহারীপল্লী এলাকায়। এদিকে কালশির ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, আওয়ামী সন্ত্রাসীদের অগ্নিসংযোগ আর পুলিশের গুলিবর্ষণে হতাহতের এই ঘটনা ঘটেছে। বিএনপি চেয়ারপারসন নিহতদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানান। এদিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া দাবি করেছেন, শুধুমাত্র পটকা ফোটানো নিয়ে এই ঘটনা ঘটেনি, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। তিনি দাবি করেন, ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হলে আসল সত্য বেরিয়ে আসতে পারে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় তার স্ত্রী ও বড় ছেলেকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর কারণ হিসেবে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া স্বামীর হত্যাকারীর কাছ থেকে বাড়ি গাড়ি নিয়েছেন। শনিবার চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সংলাপ নিয়ে বিএনপির প্রস্তাবও নাকচ করে দেন। এ সময় তিনি বলেন, চীন বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন খাতে প্রায় 500 কোটি মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে, যা দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে।
বরিশাল 5 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 8টা থেকে, টানা চলবে বিকেল 4টা পর্যন্ত। এরই মধ্যে কেন্দ্রগুলোতে ভোটাররা আসতে শুরু করেছেন। বরিশাল 5 আসনে মোট ভোটার 3,42,228 জন। মোট 159টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন তারা। নির্বাচন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা। 4,500 পুলিশের সাথে মাঠে রয়েছে বিজিবি, র্যাব ও কোস্টগার্ড সদস্যরাও। গত 9 এপ্রিল সংসদ সদস্য শওকত হোসেন হিরণের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আফগানিস্তানের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে দেশজুড়ে তালেবান হামলায় মারা গেছেন অন্তত 46 জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, ভোট বানচালের জন্য অন্তত 150টি জায়গায় হামলা চালায় তালেবান গোষ্ঠী। হেরাত প্রদেশে 11 জন ভোটারের আঙ্গুলও কেটে নেয় তারা। নির্বাচনী সহিংসতায় বন্ধ রাখা হয় 200 ভোট কেন্দ্র। নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, তালেবানদের হুমকি সত্ত্বেও এবার ভোট দিয়েছে প্রায় 70 লাখ আফগান। 2 জুলাই নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে এবং চূড়ান্ত ফল প্রকাশিত হবে 22 জুলাই। এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে জুবায়েরের কাছে। জুবায়ের, ধন্যবাদ আমাদের তানভীর, তানভীর এত ফিরে এলো সুন্দর তোমার করে কাছে। তানভীর আমার কাছে এত সুন্দরভাবে ফেরত আসলো এবং সুন্দর করে আমাদের এত ভালো ভালো কিছু নিউজ জানিয়ে দিল এবং খুব আনন্দের একটি সংবাদ। তানভীর, আপনি একদম শেষ করেছেন ফুটবলের নিউজ দিয়ে। আমি আমার দর্শকদের সাথে, যারা খেলা তো নিঃসন্দেহে সবাই দেখেছেন, যারা দেখেননি একটু ইনফরমেশনগুলো শেয়ার করে নিতে চাই। গতকালকে দুটি খেলার রেজাল্ট এই মুহূর্তে আমি জানিয়ে দিচ্ছি। তা হচ্ছে উরুগুয়ে এবং কোস্টারিকা, যা 3-1, মোট 4টি গোল ছিল এবং কোস্টারিকা জিতেছে 3 গোল দিয়ে। এবং ইংল্যান্ড অ্যান্ড ইটালির খেলা, লাস্ট যে খেলাটা গ্রুপ ডির ম্যাচে, আমি সকালবেলা বসে আইরিন খেলাটি দেখছিলাম। 3টি গোল হয়েছে এবং ইটালি 2 গোলে জিতেছে। আমি আঙ্কেলের কাছে সরাসরি আবার ফেরত চলে যেতে চাই আমাদের গল্পে। নিউজে যাওয়ার আগে কথা বলছেন, আপনি বলছিলেন আপনার বড় ছেলের একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়েছে রিসেন্টলি। আশা করছি উনি এখন ভালো আছেন। ইনশাল্লাহ ভালো আছে। আসলে আপনার দোয়াতেই এত বড় একটা অ্যাক্সিডেন্ট ওভারকাম করতে পেরেছে। আসলে আজকে আমরা বর্ষাবরণ করছি, এজন্য আমরা আজকে নীল পড়েছি। আজকে ইউনিভার্সিটিতেও বর্ষাবরণ, ঢাকা ইউনিভার্সিটিতে বর্ষাবরণ অনুষ্ঠান হচ্ছে। আপনার কি বর্ষা নিয়ে বা আপনার সন্তানদের নিয়ে বা ছোটবেলার বা ইয়াং কালের কোনো স্মৃতি আছে নাকি? যদি আমরা আসলে কথা কি, আমরা তো বাঙালি, আমাদের তো বর্ষা একটা বিশাল প্রিয়। বর্ষাকে আমরা, হ্যাঁ, জীবনের একটা অংশ, বিশাল অংশ, এবং বর্ষাকে সবাই পছন্দ করে। বর্ষাকালে ভিজতে মানুষ উল্লাসিত হয়। তো বর্ষাকালে আমরা সাধারণত ছোটোকালে আমরা এই জাম্বুরাতে ফুটবল খেলতাম বর্ষাতে ভিজে আর কি। তো এই জন্য তা আমার ছেলেরাও, 2 ছেলে ছাদের উপরে বর্ষাকালে ছোটো যখন ছিল ওরা খেলাধুলা করতো এবং বর্ষায় ভিজতে পছন্দ করতো। ওরা আমাকে নিয়ে ছাদের উপর, মাকে নিয়ে ভিজত আর কি। তো বর্ষাকে আমরা সবাই ভালোবাসি এবং স্বাগত জানাচ্ছি বর্ষাকালকে। ধন্যবাদ। বড় হওয়ার পরে আপনার কি আর কোনো ছেলেদের সাথে বৃষ্টিতে ভেজা বা ফুটবল খেলা এরকম কি কিছু হয়? না, তো সময় হয় না। ব্যাপারটা আসল কথা কি, ওরা তো আসলে পড়ার মধ্যে থাকতো, ছোট বড়টা ইউনিভার্সিটিতে বা থাকতো, বাইরে ছিল, সে টেক্সাস ছিল, এবার আমেরিকাতে আছে। তো ওদের লাইফটা বাইরে সাধারণত কাটছে। আর ছোটটাও ও আবার ইংলিশ মিডিয়ামের ছাত্র, ও এগুলো আবার অনেক কিছু সে করতে পারে না, ধারণ করতে পারে না। বর্ষাকে একটু করে। আচ্ছা, কথা হচ্ছিল আমাদের বর্ষা বরণ নিয়ে, এবং আমরা শুনলাম যে আমাদের অতিথি কিভাবে তার ছেলেদের সাথে ছোটবেলায় বর্ষা উদযাপন করেছেন এবং ফুটবল খেলে, যেটা অনেকেই হয়তো করে। কথা হচ্ছিল বর্ষা মানে ঢাকা ইউনিভার্সিটি বর্ষা বরণ উৎসব এবং বৃষ্টি মানে আসলে ঢাকা ইউনিভার্সিটি, চারুকলা, ওই রাস্তার কথা আমার চোখের সামনে সবসময় ভেসে ওঠে। তাই আজকে এরকম বর্ষা যেখানে বরণ করা হচ্ছে এবং বৃষ্টির কথা বলা হচ্ছে, আমি তো সামিকে অনেক মিস করছি। হ্যাঁ, সামিকে তোমার মিস করাটাই স্বাভাবিক। সামি, শুভ সকাল সামি। আইরিন, অসংখ্য ধন্যবাদ তোমাকে। শুভ সকাল জানাচ্ছি আমাদের সকালের বাংলাদেশের সকল দর্শকদেরকে। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে, এবং এখানে যে ব্যাপারটি ঘটছে তা হচ্ছে বর্ষা উৎসব চলছে এবং বর্ষাকে বরণ করে নেয়ার জন্য যত প্রস্তুতি প্রয়োজন সেই সকল প্রস্তুতি কিন্তু গ্রহণ করা হয়েছে। এবং স্ক্রিনে এই মুহূর্তে একটি মনোমুগ্ধকর নৃত্য দেখতে পাচ্ছে আমাদের দর্শক যারা আছেন তারা। এবং বাঙালির একটি ব্যাপার আসলে পুরো বিশ্বে খুব প্রশংসিত, তা হচ্ছে যে প্রত্যেকটি ঋতুকে বরণ করে নেয়ার জন্য আমাদের যে নিজস্ব ঢং রয়েছে, সেই নিজস্ব ঢঙে আমরা কিন্তু আমাদের প্রত্যেকটি ঋতুকে বরণ
করে থাকি। এবং ঠিক এই মুহূর্তে স্ক্রিনে চমৎকার একটি নৃত্য দেখতে পাচ্ছেন এবং এই উৎসবটি মূলত শুরু হয়েছে সকাল 7:15 থেকে এবং তখন বিভিন্ন শাস্ত্রীয় সঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠানটি শুরু হয়েছে এবং বর্ষা রিলেটেড যত ধরনের গান রয়েছে, যত ধরনের আবৃত্তি রয়েছে বা যত নৃত্য রয়েছে সবকিছুই কিন্তু এই জায়গাটিতে উপস্থাপন করা হবে দর্শকদের সামনে এবং অবশ্যই সেই উপস্থাপনায় থাকবে বাঙালিয়ানা। এবং আমি যদি এই মুহূর্তে আয়োজকদের একজনের সঙ্গে একটু কথা বলি, দাদা শুভ সকাল আপনাকে। শুভ সকাল। এই যে বর্ষা উৎসব 1421, আপনি একটু পার্টিকুলারলি আজকের দিনে আপনাদের পুরো আয়োজনটি সম্পর্কে আমাদের দর্শকরা যারা আসবেন একটু পরে তাদেরকে একটু আমন্ত্রণ জানিয়ে দিন যে কি কি থাকছে আমাদের দর্শকদের জন্য। আসলে আমরা এটা শেকড়ের সন্ধানেই ঋতু উৎসবগুলোর মধ্য দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের যে শহীদদের স্বপ্ন, যে বাংলাদেশ যারা স্বপ্ন দেখেছিল অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ, সেই বাংলাদেশ নির্মাণে আমরা এই ঋতু উৎসবগুলো ছড়িয়ে দিতে চাই সারা বাংলাদেশে। সেই কারণেই আমরা নতুন প্রজন্মের জন্য আয়োজন করেছি, যাতে দর্শক আমাদের সাহিত্য সম্ভারের নানা বিষয়গুলো তুলে নিয়ে আসতে পারি নাচের মধ্য দিয়ে, গানের মধ্য দিয়ে, পাঠের মধ্য দিয়ে, যাতে আগামী প্রজন্ম জানে যে আমাদের বিশাল একটি ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্যের সন্ধানেই আমাদের এই দায়িত্বের কাজ করা। আচ্ছা, আজকে পুরো দিন ব্যাপী 7:15 থেকে শুরু হয়ে গিয়েছে এবং দুটো ভাগে বিভক্ত হয়েছে আমি শুনেছি। পুরো দিন ব্যাপী আসলে কি কি থাকছে? আমাদের এই পুরো দিনব্যাপী থাকে বাচ্চাদের শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে বর্ষা ঋতুর উপরে, রয়েছে শিশু কিশোরদের পরিবেশনা, একক আবৃত্তি, একক সঙ্গীত, দলীয় আবৃত্তি, পাঠ, এগুলো সহ সমস্ত কিছু নিয়ে আদিবাসীদের পরিবেশনা, সবকিছু নিয়ে আমরা আয়োজন করেছি বর্ষার উৎসব। আদিবাসীদের যে পরিবেশনাটি সেটি কখন থাকছে? সেটা বিকেলবেলা থাকবে চারুকলায়। বিকেলবেলা। আচ্ছা, আরেকটা ব্যাপার যদি একটু আপনি আমাকে বলেন, সেটা হচ্ছে যে এই যে প্রত্যেকটা উৎসব আমরা আসলে আমাদের নিজেদের মতো করে আসলে পালন করি এবং প্রত্যেকটা ঋতুকে আমরা বরণ করি নিজেদের মতো। বাঙালির এই ব্যাপারটি আপনার কেমন লাগে ব্যক্তিগতভাবে? আসলে বাঙালিকে বলতে হয় না কোন ঋতুতে বিজয় দিবসে 21শে ফেব্রুয়ারিতে কোন ড্রেস পরবে, ড্রেস কোড কি হবে, নিজেই তরুণ প্রজন্ম সেটা ঠিক করে নিয়েছে। এটাই আমাদের বিজয় এবং এইটার মধ্য দিয়ে নতুন প্রজন্ম জানে যে কোন সময় কোন অনুষ্ঠানটা তারা করবে এবং কোন সময় কি পড়বে। এর জন্যই মনে করি যে আমরা আমাদের রাস্তায় ঠিক রাস্তায় আছি। আচ্ছা, প্রায় আপনার যদি হিসাবটা থাকে যে কতগুলো সাংস্কৃতিক সংগঠন অংশ নিচ্ছে আজকের এই উৎসবে? আজকে সব মিলিয়ে 50 সাংস্কৃতিক সংগঠন অংশ নিচ্ছে, প্রায় 50টির মতো সাংস্কৃতিক সংগঠন অংশ নিচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং যেটি বলছিলেন যে বাঙালিকে কিন্তু আসলে বলে দিতে হয় না কোন উৎসবে আসলে কোন পোশাক পরতে হবে বা কোন উৎসব কিভাবে পালন করতে হবে। এই মুহূর্তে এখানে বর্ষাবরণ উৎসব চলছে এবং চলবে পুরো দিন ব্যাপী। দর্শকদের মধ্যে আসলে যারা এই উৎসবে অংশ নিতে চান, বর্ষাকে একেবারে আমাদের বাঙালিয়ানার মতো করে জানতে চান, বর্ষাকে একেবারে খুব ভালো মতো উপভোগ করতে চান, বৃষ্টির জন্য প্রার্থনা করতে চান, তারা চলে আসতে পারেন এই উৎসবটিতে এবং এই উৎসবের এই কথাগুলো জানিয়ে। এবং আরেকটি ব্যাপার বলে নিচ্ছি, দুটো ভাগে অবশ্যই বিভক্ত উৎসবটি। একটি সকাল 7:15 থেকে শুরু হয়েছে এবং আরেকটি যেটি অংশ তা হচ্ছে বিকেল 5টা থেকে শুরু হবে। যে কোনো সময় আপনারা চলে আসতে পারেন এই উৎসবটি উপভোগ করার জন্য এবং এই উৎসবের খবর জানিয়ে আইরিন ফেরত যাচ্ছে স্টুডিওতে। ধন্যবাদ সামি আমাদেরকে পাগলা হওয়া গান শুনিয়ে দেওয়ার জন্য এবং কিছুটা নাচও দেখলাম আমরা, ছোট ছোট বাচ্চাদের সুন্দর নাচ ছিল এবং সামি মনে হচ্ছে আদিবাসীদের আয়োজনটা দেখতে একটু বেশি আগ্রহী। কারণটা সামি জানতে পারে এবং তোমার সাথে পরে এ ব্যাপারে কথা হচ্ছে। একদমই তাই। আমরা কথা বলছিলাম আমাদের আজকে অতিথি বাবার সাথে এবং তার জীবনের গল্পগুলো শুনছিলাম এবং তুমি প্রশ্ন করছিলে। আমার একটি বিষয় খুব জানতে ইচ্ছা করছে, আপনার সন্তানদের জন্য আপনি মা, আপনি বাবা, তো এই যে দুটি দায়িত্ব আপনি পালন করছেন, বাবার মতো স্নেহ ভালোবাসা, মার মতো যত্ন, বাবার মতো শাসন, আবার মার মতো আদর, এটাকে ব্যালেন্স করছেন কিভাবে আপনি? আসলে ওরা খুব ওবিডেন্ট আর কি। ওরা আমাকে খুব, আমার প্রতিটা কাজের অনুমতি নিয়ে ওরা কাজ করে। আমার সাথে খুব ওদের সাথে সুসম্পর্ক। তাই আমার ওদের ব্যালেন্স বলতে কি, আমি প্রতিটা কাজটা মানে অসম্পূর্ণ রাখি না। আমি সব কাজেই মানে কাজের ফাঁকে সব কাজ করে ফেলাই। তো ওদেরকেও আমাকে সঙ্গ দেওয়া বা আমার যে ব্যবসা বাণিজ্য এটাও আমাকে করতে হয়। সব কিছুর মধ্যে আমি একটা দ্রুত বেগে সব কাজ করি, এইটাই আর কি। এই যে আপনি বলছেন তারা খুব অবিডিয়েন্ট, আমার মনে হয় আমাদের সাথে আজ একজন উপস্থিত যিনি আপনার সাথে কথা বলতে চান, আমরা দেখি কে। দর্শক, আমরা এখন এমন একজনের সাথে কথা বলবো যার সাথে আমাদের আজ এই উপস্থিত অতিথির যে সম্পর্ক নিয়ে আমরা কথা বলছিলাম, সেই সম্পর্কের একটা গভীর সুতো বাঁধা আছে। এখন আমরা আমাদের
ফোনে আমরা কথা বলছি আমাদের আজকের সারপ্রাইজের সাথে, যে আমার অতিথির জন্য সারপ্রাইজ হবে। হ্যালো, হ্যালো, আমি আপনার পরিচয় দিচ্ছি না, আপনার পরিচয় আপনি নিজে দিয়ে দিবেন এবং আপনার সামনে যিনি উপস্থিত আছেন তার সাথে কথা বলবার আপনাকে অনুরোধ জানাচ্ছি। জি আসসালামু আব্বু, হ্যাঁ বাবা, হ্যাপি ফাদার্স ডে। হ্যাঁ। এটা আসলে একটা সারপ্রাইজ ছিল তোমার জন্য। এটা আমাদের জুবের সাহেব অ্যারেঞ্জ করেছে, যেটা আমি খুব থ্যাংক ইউ অ্যাকচুয়ালি যমুনা টিভিকে যে এতটুকু আমাকে অপরচুনিটি দিল, যে এত সুন্দর একটা দিনে সবার সামনে আমার বাবার জন্য যে ভালোবাসাটা আমি প্রকাশ করতে পারতেছি। আর সবচেয়ে বড় কথা, যমুনা টিভি বা বাংলাদেশের সবাইকে বর্ষা উৎসবের আমার শুভেচ্ছা রইল। এই ওয়েদার এমন একটা ওয়েদার যেটা আমরা সবাই এক্সপেক্ট করি, স্পেশালি আমাদের যে কৃতি সন্তানরা যারা দেশের বাইরে আসছে, তারা এই দিনটা অনেক মিস করে বা আমার জন্য। আমার ভাইও হয়তো তোমাকে মিস করতেছে, আমার ভাইয়ের তরফ থেকে তোমাকে হ্যাপি ফাদার্স ডে জানাচ্ছি। আর বর্ষা উৎসব ব্যাপারে আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে এই দিনটা যেহেতু আমাদের এখন যে ওয়েদার এত হিউমিডিটি, তো এই ওয়েদারটা আমরা সত্যি উপভোগ করতে চাই। যদি আল্লাহর ইচ্ছা থাকে তাহলে তো বৃষ্টি হলে আমরা আরো খুশি হব। তো সাবি, আমার কিছু স্মৃতি, হ্যাঁ সাবি একটি জিনিস জানতে চাচ্ছি যে এখানে আপনার বাবা উপস্থিত, বাবার কাছে আপনার এমন কি কিছু বলা আছে যা কখনো বাবাকে বলা হয়নি বা সামনে হয়তো বলতে পারেননি, কারণ আবেগ অনুভূতির অনেক বিষয় আছে। খুব সংক্ষেপে যদি বাবাকে বলার থাকে এমন কিছু কথা যে আপনি বলতে চেয়েছেন অনেকদিন ধরে বলতে পারেননি, আজ যদি আমাদের সাথে শেয়ার করে দেন। জি, আসলে বাবাকে যে কি বলবো এটা হয়তো কোনোদিনও শেষ হবে না, মানে বাবাকে বলার যে প্রকাশটা। কারণ কোনো না কোনো কিছু সবসময় বাকি থাকে ভালো মানুষ বা যাকে আমরা ভালোবাসি, ভালোবাসার মানুষের জন্য, যেটা আমরা জীবন দিয়ে দিলেও শেষ হয় না। তো আমি যেটা খালি একটি ছোট বলবো যে আমি মনে হয় অনেক মানুষের মধ্যে লাকি যে আমি ফ্যামিলিতে জন্ম হয়েছি, যে বাবার মধ্যে মাকে খুঁজে পেয়েছে, যেটা সাধারণত মানুষ পায় না। মানুষ ব্যবসা বা এই নিয়ে এতই ব্যস্ত থাকে, সন্তানকে টাইম দেওয়ার সময় না। আমি মনে করি যে আমরা সন্তান হিসেবে হয়তো সময় কম দিতে পারি বাবাকে, বাট বাবা কোনোদিন আমাদেরকে যে সময় দেন এই জিনিসটা কোনোদিন আমরা রিগ্রেট করবো এটা হয়নি। তো আমি জাস্ট থ্যাংক ইউ বলতে চাই। আর সবচেয়ে বড় কথা বলতে চাই যে বাবার মতো হইতে সবাই চায়, কিন্তু বাবার মতো কেউ হইতে পারবে না, কারণ বাবা সবসময় এমন একটা মানুষ যেটা হওয়ার মতো আসলে চাইলেও হওয়ার মতো না, কারণ বাবা আমাদের থেকে অনেক বড় একটা মানুষ, এর জন্য আমরা তাদেরকে বাবা বলি ওয়ার্ডটা। তো বাবা আমার দুইটাই আমার সে। তো আমি জাস্ট থ্যাংক ইউ বলতে চাই যে আমি আজকে মাশাআল্লাহ গ্রাজুয়েশন শেষ আমার, বা এ পর্যায়ে আছি শুধু বাবার জন্য। হয়তো বা অন্য যদি বাবা থাকতো হয়তো বা আমার লাইফটা ডিফারেন্ট হতো। আমি জাস্ট খুবই খুশি, হ্যাপি যে আমি এরকম বাবা পেয়েছি। ধন্যবাদ শাহনাজ সাবি, আপনি আমাদের সাথে আপনার বাবার প্রতি ভালোবাসাটা শেয়ার করে দিলেন। আমরা খুব আনন্দিত, কারণ আমরা একটি বাবা আর ছেলের মধ্যে যে সম্পর্কটা সারপ্রাইজ দিয়ে হোক বা যেভাবেই হোক তা আজ তুলে আনতে পেরেছি। বিশ্বের সব বাবা যে যেখানেই আছেন তাদের সবার প্রতি আরও একবার কৃতজ্ঞতা। আমাদের জীবনে এমন অনেকের কাছে আপনারাই আমাদের বাবা, আপনারাই আমাদের মা, এবং আপনারা আমাদের অনেক ভালোবাসেন এবং জীবনের অনেক ত্যাগ সহ্য করে আপনারা আমাদের মানুষ করবার যে গুরু দায়িত্বটি পালন করছেন, এই জন্য আপনাদের অনেক অনেক শ্রদ্ধা এবং ধন্যবাদ। সরাসরি আমাদের অতিথির কাছে যাচ্ছি। আপনার সারপ্রাইজ কেমন লাগলো? আপনার কাছে কেমন লাগলো একটু অনুভূতিটা জানতে চাই। বাবা হিসেবে তো আমার তো ভালো লাগবে, স্বাভাবিক। ভালো লাগে, দুঃখ কষ্ট লাগে আর কি, কারণ ওদের মা নেই। আমরাও আনন্দিত অনুভব করছি যে আপনি সন্তানদের সাথে এত ভালো আছেন, ভালো দুঃখগুলো সব ভুলে যে আপনি তাদের যে মানুষ করেছেন এটা অনুকরণীয়। বললো যে আপনি কখনো সব অভাব পূরণ করেছেন এবং নিজেকে অনেক লাকি মনে করে। সো আমার মনে হয় এটা আপনার জন্য অনেক। আমি ওদেরকে কখনো বুঝতে দেই নাই যে ওদের মা নেই আর কি। আমি ঈদেই হোক আর যে কোনো আর কি মানে অনুষ্ঠানে মানে ওটাকে স্বয়ংসম্পন্ন করতাম আগেই, এবং ওদের জন্মদিনে বা এই যে আমার ওয়াইফের ম্যারেজ ডে বা মৃত্যুবার্ষিকীতে আমি সব কিছু একদম মানে এমনভাবে করি যে ওরা বুঝতে পারে না যে আমাদের কেউ নেই। ধন্যবাদ জনাব রবিউল আল্লাহ, আপনি আমাদের সাথে এসে উপস্থিত হয়েছেন। আজকে আপনি আমাদের অতিথি বাবার মতো আমাদের সাথে ছিলেন। আমরা কিছু সময়ের জন্য হারিয়ে গিয়েছিলাম আপনাদের সাথে আপনার গল্পে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে। আমিও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার পক্ষ থেকে যমুনা চ্যানেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি এখানে এই বাবা দিবস উপলক্ষে আসতে পেরে নিজেকে খুব গর্ব অনুভব করছি এবং নিজেকে খুবই প্রাউড অনুভব করছি যে এত ভালো লাগছে আমাকে
এই অনুষ্ঠানে আপনারা নিমন্ত্রণ করছেন। আজকে আপনাদের দুজনকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমার চিরদিন মনে থাকবে। আমি দোয়া করি আপনারা ভালো থাকেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য এবং আমাদের সাথে আপনার ইমোশনগুলো শেয়ার একদমই তাই। করার জন্য। দর্শক, ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অতিথি বাবা এই মুহূর্তে আমাদের কাছ থেকে বিদায় নেবেন। তবে আমরাও একটি বিরতিতে যাব। একটি জিনিস ছোট করে শেয়ার করতে চাই যে বাবা, আপনারা যারাই শুনছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এর চেয়ে বেশি কিছু এই মুহূর্তে বলার নেই। নিয়ে নিচ্ছি ছোট একটি বিরতি। সাথেই থাকুন, কোথাও যাবেন না। ফিরছি বিরতির পরে আরো নতুন আপডেট নিয়ে। দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি সকালবেলার আয়োজন সকালের বাংলাদেশের এই পর্যায়ে। আপনাদের সাথে আছে আমি জুলহা জুবায়ের এবং আমি আরিন খান। আমরা কথা বলছিলাম আমাদের অতিথির সাথে এবং আমরা বাবা দিবস নিয়ে কথা বলছিলাম। একটু ইমোশনাল কিছু মোমেন্ট ওনার সাথে শেয়ার করলাম। আই এম শিওর ওনার মতো আরো অনেক সিঙ্গেল প্যারেন্ট আছে, আমার পরিচিত অনেকে আছেন। এই জার্নিটা খুব একটা ইজি না, অনেক টাফ, কিন্তু আপনারা অনেক কষ্টের সাথে লেগে থাকেন এবং কাজটি করে যাচ্ছেন এবং সেটার জন্য সবাইকে শুধু অনেক বাবা অনেক বলে না, অভিনন্দন। শুধু বাবা বলে না, অনেক সিঙ্গেল মা আছেন অবশ্যই। যারা শুধুমাত্র তাদের সন্তানের জন্য নিজের জীবনের এবং আমি কিন্তু সেই সিঙ্গেল অন্যান্য- মাদেরকেও বাবা দিবসে অভিনন্দন জানাই যারা শ্রদ্ধা বাবাদের আসলে সেই সকল অভাবকে পূরণ করেছে। বাবা মার জন্য যারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন সন্তানদের জন্য। যাই হোক, আমরা আবারও ফেরত আসি আমাদের এই ডিসকাশনে এবং আপনাদের জানাতে চাই যে যমুনা টিভিতে প্রতিদিন সকালবেলা আমাকে আর আইরিনকে আপনারা দেখতেই পান। টিনা নন্দী আর আজমিরও মাঝে মাঝে থাকে আপনাদের সাথে দিনটিকে ওয়েলকাম করার জন্য। তবে শুধু সকালের বাংলাদেশ কেন, আমাদের অন্যান্য আরও আয়োজন রয়েছে যে আয়োজনের সাথে আপনারা থাকতে পারেন। যেমন এই যে আজ সন্ধ্যা 6:30 দেখবেন যমুনার প্রামাণ্য অনুষ্ঠান খোলা জানালা। আমরা চাচ্ছি যে এই এলাকাতে 100% কভারেজ, প্রায় 100% ছেলেমেয়েরা যাতে স্কুলে যায়, কোনো বাচ্চা ঝরে পড়া শিশু যেন বাড়িতে বসে না থাকে, সকল ছেলেমেয়ের জন্য পড়াশোনার আওতায় চলে আসে, এই পরিকল্পনাটা আমাদের আছে। একটা মডেল ভিলেজ বা মডেল টাউনের মতো মনে হয় আমরা শোনালো দেখবো। একটা। হ্যাঁ, এটা অবশ্যই দেখার আমন্ত্রণ থাকলো এবং সেই সাথে রাত 9:20 দেখুন যমুনার অনুসন্ধানী আয়োজন 360 ডিগ্রি। আর আমরা সকালের বাংলাদেশ নিয়ে প্রতিদিন হাজির থাকছি 7:30 থেকে 8:30 পর্যন্ত। পুরো একটা ঘন্টা প্রতিদিনের মতো গল্প, আড্ডা, গান এবং ভালো লাগা মন্দ লাগা অনুভূতিগুলো নিয়ে আপনাদের সাথে কিছুটা সময় আমরা শেয়ার করি। এবং যেহেতু ফুটবল ক্রেজ চলছে, তুমি কি কিছু বলতে চাও? নিশ্চয়ই খেলা ফুটবল দেখছো। ক্রেজ দিয়ে আমার যে জিনিসটি বলা আছে, আজকে দিনের যে 4টে খেলা আছে আপনারা সবাই দেখতে পারেন। সেই সাথে কিন্তু আজ আমাদের জাতীয় ক্রিকেট দল ক্রিকেট খেলছে, ওয়ানডে খেলছে এবং খুব গুরুত্বপূর্ণ একটি খেলা। দর্শক, আপনারা যারা ফুটবল প্রেমী তারা তো ফুটবল প্রেমী, সাথে যারা স্পোর্টস ভালোবাসেন নিঃসন্দেহে ক্রিকেটকে অনেক বেশি ভালোবাসেন। আজকে বাংলাদেশ জাতীয় দলের প্রতি সমর্থন আর খেলা দেখার জন্য সবাইকে অনুরোধ এবং আহ্বান জানাচ্ছি। যারা আপনারা যদি খেলা দেখতে চান তবে খেলার মাঠের ছবি তুলে আমাদের সাথে শেয়ার করে দিবেন আমাদের ফেসবুক পেজে, থাকবেন আমাদের সাথে। সকাল একদমই তাই, আমার খেলার মনে মাঠের হয় যে সকাল। এখন ইদানিং এত রাত করে খেলাগুলো হয়, সবাই হয়তো ভোরবেলা পর্যন্ত জেগে থেকে সকাল হওয়া এনজয় করছেন এবং আমি শিওর আমরা আরো অনেক বেশি ছবি আরো অনেক দর্শকের কাছ থেকে পাবো। আমরা অদেখাকে দেখবো আপনার চোখ দিয়ে দেখবো বাংলাদেশের প্রতিটি কোণার সকাল। সেই সকাল দেখাতে আমাদের সাথে থাকুন এবং আমরা সেই প্রত্যেক প্রান্তের সকাল নিয়ে আপনাদের সাথে প্রতিদিন সকালে উপস্থিত থাকবো এবং কালকেও আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন এবং বাবা মার প্রতি শ্রদ্ধাশীল এবং অবিডিয়েন্ট থাকুন। এক্স্যাক্টলি। বাবা দিবসের শুভেচ্ছা দিয়ে আবারও শেষ করছি। খোদা।